এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ, প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে। তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছি আমি রঞ্জন সূত্র। রোড টু পার্লামেন্ট আজ কুমিল্লা সংসদীয় আসন 5, 6, 8, 9, 10 ও 11 নিয়ে কথা বলবো। দেখে নেব এই জেলা মানে কুমিল্লা জেলায় এই আসনগুলোর যেটি আসলে সংসদীয় আসন 253 নম্বর, এবং সেখানে যে ভোটের বিগত দিনের যে ভোটের যে ফলাফলগুলো সেগুলো দেখে নেব। আমরা যদি একটু তাকাই 1991 সালে যে নির্বাচনী বছর, সেখানে এই সংসদীয় আসন অর্থাৎ 253 নং আসনে কুমিল্লা 5 আসনে জয়ী হয়েছিলেন অ্যাডভোকেট মতিন খসরু, যিনি পেয়েছিলেন 42,680 ভোট। আওয়ামী লীগ থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছিলেন 23,960 ভোট। এটি ছিল 1991 সালের যে নির্বাচন, সেটির ফলাফল আমরা যদি দেখি। এরপরে যদি দেখতে চাই আমরা এই কুমিল্লা 5 আসনের যে নির্বাচনী বছর, পরবর্তীতে যে নির্বাচন হয়েছে 1996 সালে, সেখানে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু আবারও নির্বাচিত হন আওয়ামী লীগ থেকে 51,184 ভোট পেয়ে, এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আবুল কাশেম বিএনপি থেকে 38,374 ভোট তিনি পান। সেখানেও জয়ী হয় আওয়ামী লীগ। দ্বিতীয়বারের মতো অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু তিনি নির্বাচিত হয়েছিলেন কিন্তু এই কুমিল্লা 5 আসন থেকে। এরপরে নির্বাচন 2001 সালে যেই নির্বাচন হয়, সেখানে বিএনপি কিন্তু সেখানে পাশ করে এবং অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু তার কাছে হেরে যান। তিনি পান 87,276 ভোট, কিন্তু অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 96,828 ভোট পেয়ে বিএনপি থেকে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এই কুমিল্লা 5 আসনে। আওয়ামী লীগ হেরেছে এবং বিএনপি আসনটিতে জিতে যায়। এর পরের যে নির্বাচনী বছর আমরা দেখি যে যদি 2008 সালে কুমিল্লা 5 আসনে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু তিনি আবারও আসনটি পুনরুদ্ধার করেন আওয়ামী লীগ থেকে 1,43,208 ভোট পেয়ে, এবং বিএনপি থেকে ASM আলাউদ্দিন ভুইয়া তিনি 77,260 ভোট পান নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে, এবং তিনি আসলে হেরে যান না। অর্থাৎ আওয়ামী লীগ আবারও এই আসনটি আসলে পুনরুদ্ধার করে। একটু যদি এখন কুমিল্লা 6 আসন, যেটি সংসদীয় আসন 254, সেই আসনটির দিকে যদি একটু তাকাই আমরা, 1991 সালে এই আসনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেন তিনি বিএনপি থেকে 54,496 ভোট পেয়ে বিজয়ী হন, এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আকম বাহাউদ্দিন, 28,522 ভোট পান তিনি। কুমিল্লা 6 আসনে নির্বাচনী বছর অর্থাৎ 91 সালে সেই হিসাবে ছিল। এরপরে যদি আসি 1996 সালে, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন তিনি আবারও জয় পান 51,080 ভোট পেয়ে, এবং ATM শামসুল হক 38,557 ভোট পান আওয়ামী লীগ থেকে। 2001 সালে কুমিল্লা 6 আসনে আকবর হোসেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল 65,447 ভোট পেয়ে বিএনপি তিনি তৃতীয়বারের মতো জয়ী হন, এবং ATM শামসুল হক আওয়ামী লীগ থেকে 34,399 ভোট পান, হেরে যান তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে। এরপর 2008 সালে এই আসনে আকম বাহাউদ্দিন আওয়ামী লীগ থেকে তিনি কিন্তু জয়ী হন, অর্থাৎ আওয়ামী লীগ আসনটি দখল করে। বিএনপির এর আগের 3বার বিএনপি এটি দখলে রেখেছিল। 1,26,136 ভোট পেয়ে তিনি নির্বাচিত হন, এবং বিএনপি সেখানে হেরে যায় 1,02,350 ভোট পান আমিনুর রশিদ ইয়াসিন। কুমিল্লা 8 আসনে এবারে যেতে চাই। 1991 সালে AKM আবু তাহের 36,068 ভোট পেয়ে বিএনপি থেকে কিন্তু তিনি নির্বাচিত হন, এবং
আব্দুল হাকিম আওয়ামী লীগ থেকে ৩৫,০৫৯ ভোট পেয়ে তিনি হেরে যান। ৯৬ সালে যদি আমরা দেখি আব্দুল হাকিম কিন্তু তিনি এই আসনটিতে জেতেন এবং ৪৪,৮৫৫ ভোট পেয়ে তিনি আওয়ামী লীগ থেকে জেতেন এবং একেএম আবু তাহের ৪১,২২৪ ভোট পেয়ে বিএনপি থেকে হেরে যান। এরপর নির্বাচনের বছর ২০০১ সাল একেএম আবু তাহের তিনি আসলে আবারও জেতেন ৮৯,৬২৩ ভোট পেয়ে এবং আব্দুল হাকিম আওয়ামী লীগের নৌকা প্রতীকে ৫৮,৮৯৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি হেরে যান। আর ২০০৮ সালে নাসিমুল আলম চৌধুরী আওয়ামী লীগের তিনি আসলে এই আসনটিতে জয় পান ১,৪১,৪২৮ ভোট পেয়ে এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জাকারিয়া তাহের ১,২১,৮৮৭ ভোট পেয়ে বিএনপি থেকে তিনি কিন্তু হেরে যান। একটু যদি কুমিল্লা ৯ আসনের বিগত বছরগুলোর নির্বাচনী চিত্রের দিকে তাকাই, আমরা দেখি যে বিএনপি থেকে এটিএম আলমগীর তিনি ১৯৯১ সালে জয় পান বিএনপি থেকে এবং খোরশেদ আলম তিনি ৩৩,৭০৯ ভোট পেয়ে আওয়ামী লীগ থেকে হেরে যান এবং এটিএম আলমগীর কিন্তু পান ৩৬,৬৫৮ ভোট, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কিন্তু বিএনপি আসনটিতে জেতে। কুমিল্লা ৯ আসনের ১৯৯৬ সালে যেই নির্বাচন সেটির দিকে যদি একটু তাকাই, মোহাম্মদ তাজুল ইসলাম আওয়ামী লীগ থেকে ৪৯,২৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন এবং এটিএম আলমগীর ধানের শীষ থেকে যিনি আগের বারে জয় পান তিনি কিন্তু হেরে যান ৪৬,৪৭৯ ভোট পেয়ে তিনি হেরে যান। আর এর পরের বছর যেটি পরের নির্বাচনী বছর ২০০১ সালে আমরা যদি দেখি যে কর্নেল আনোয়ারুল আজিজ তিনি বিএনপি থেকে এই আসনটিতে জয় পান, জয়লাভ করেন ১,০৭,৭৬৯ ভোট পান এবং মোহাম্মদ তাজুল ইসলাম তিনি কিন্তু হেরে যান আগের নির্বাচনী বছরে যদিও বিজয়ী হয়েছিলেন ৭০,৪৩৪ ভোট পেয়ে তিনি হেরে যান আসনটিতে। এরপর যদি ২০০৮ সালের দিকে তাকাই আমরা নির্বাচনী বছর যেটি সেটিতে মোহাম্মদ তাজুল ইসলাম আবারও কিন্তু পুনরুদ্ধার করেন তার এই আসন ১,১৭,৭৪৮ ভোট পেয়ে তিনি জয়ী হন আওয়ামী লীগ থেকে এবং কর্নেল আনোয়ারুল আজিজ ১,১৭,২৯০ ভোট পেয়ে বিএনপি থেকে তিনি হেরে যান এবং খুবই অল্প ব্যবধানে অল্প কয়েকশো ভোটের ব্যবধানে কিন্তু তিনি হেরে যান হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২০০৮ সালে। এবার আসি কুমিল্লা ১০ আসনের দিকে। নির্বাচনী বছর ১৯৯১ সালে এখানে মনিরুল হক চৌধুরী ৪২,৭৪৬ ভোট পেয়ে জাতীয় পার্টি থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন এই আসনটিতে এবং অধ্যক্ষ আবুল কালাম মজুমদার ৩৪,৬১২ ভোট পেয়ে তিনি আওয়ামী লীগ থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পরাজিত হন এবং কুমিল্লা ১০ আসনে ৯৬ সালের ভোটের দিকে যদি তাকায় একটু, আহমদ মোস্তফা কামাল আওয়ামী লীগের ৫৭,১৯৫ ভোট পেয়ে তিনি বিজয়ী হন এবং মনিরুল হক চৌধুরী তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ৪৭,৫৭০ ভোট পান জাতীয় পার্টির এই নেতা এবং এর পরের নির্বাচনী বছরগুলোতে আমরা দেখব আসলে কারা জয়ী হয়েছে কারা পরাজিত হয়েছে। মনিরুল হক চৌধুরী বিএনপি থেকে ৭৮,৬২২ ভোট পান এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমদ মোস্তফা কামাল ৬৬,১৭৫ ভোট পান আওয়ামী লীগ থেকে কুমিল্লা ১০ আসনে ২০০১ সালের নির্বাচনে এবং এই আসনটি কিন্তু সংসদীয় আসন ২৫৮। একটু ২০০৮ সালে এই আসনে নির্বাচনের দিকে যদি একটু তাকায়, আহমদ মোস্তফা কামাল ১,৩৭,৯৬৮ ভোট পেয়ে তিনি কিন্তু আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মোবাশ্বের আলম ভূঁইয়া ৮৯,৮২১ ভোট পান বিএনপি থেকে, হেরে যান তিনি, জয়ী হন আহমদ মোস্তফা কামাল। কুমিল্লা ১১ আসনের দিকে যদি আমরা একটু তাকাই, কাজী জাফর আহমদ জাতীয় পার্টি থেকে ১৯৯১ সালে ৩৫,৮০৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর ডাক্তার আবু মোহাম্মদ তাহের তিনি ২৫,৪১৮ ভোট পেয়ে পরাজিত হন এবং জাতীয় পার্টি সেই আসনকে জয়লাভ করে আমরা দেখেছি কাজী জাফর আহমদ এবং
1991 সালের নির্বাচনে। 1996 সালের নির্বাচনের দিকে যদি আমরা একটু তাকাই, মজিবুল হক আওয়ামী লীগ থেকে 49,767 ভোট পেয়ে জয়ী হন। আর জামায়াতের প্রার্থী ডাক্তার তাহের তিনি 25,984 ভোট পান, তিনি হেরে যান 96 সালের নির্বাচনে। পরের বছর যদি আমরা দেখি, যেটি 2001 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা 11 আসনে, 259 নম্বর সংসদীয় আসন, ডাক্তার তাহের জামায়াত ইসলামী তিনি কিন্তু পুনরুদ্ধার করেন 2001 সালের নির্বাচনে 1,08,407 ভোট পেয়ে, এবং আওয়ামী লীগ আসনটিতে হেরে যায়। অর্থাৎ মুজিবুল হক 54,172 ভোট পান, নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে হেরে যায় আওয়ামী লীগ, এবং জামায়াতে ইসলামী আসনটি আবার পুনর্দখল করে। 2008 সালে এই আসনটিতে মুজিবুল হক অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থী তিনি আবারও এই কুমিল্লা 11 আসনটিতে জয়লাভ করেন 1,01,201 ভোট পেয়ে, এবং জামায়াতের যে প্রার্থী ডাক্তার তাহের তিনি 77,924 ভোট পেয়ে হেরে যান। অর্থাৎ আওয়ামী লীগ আবারও এই আসনটিতে তার দখলদারিত্ব প্রতিষ্ঠা করে, এবং এই ছিল মোটামুটি আমরা দেখে নিলাম এই কুমিল্লার আসনগুলোর আসলে বিগত নির্বাচনের যেই পরিস্থিতি। আমরা এতক্ষণ দেখে নিচ্ছিলাম যে কুমিল্লার যে আসনগুলো সেগুলোতে বিগত দিনগুলোতে, বিগত বছরগুলোর নির্বাচনে কারা আসলে জয়ী হয়েছে, কত ব্যবধানে জয়ী হয়েছে। আর এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এবং আরও যুক্ত হচ্ছেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত ইসলামের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। আমি দুজনকেই দেখতে পাচ্ছি, স্বাগত আমাদের রোটো পার্লামেন্ট এই আয়োজনে। আমি যদি শুরুটা করতে চাই একটু আমাদের সাথে যেই দুজন অতিথি রয়েছেন, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আপনাকে দিয়ে যদি শুরু করতে চাই, আমরা আপনার আসনে মানে বিএনপিকে কেন বেছে নেবে মানুষ? আমরা জানি যে 15 বছরের একটা শাসনামলের পর অভ্যুত্থান হয়েছে, 1 বছর গেল। এই 1 বছরে আসলে বিএনপি মানুষের কাছে কেন গ্রহণযোগ্য হবে বা কেন বেছে নেবে সামনের নির্বাচনে, এটি দিয়ে যদি শুরু করি। আপনাকে ডিভাইসটি আনমিউট করতে হবে। জি ঠিক আছে, জি জি শুনতে পাচ্ছি। কেন বেছে নেবে আসলে, আমার এই প্রশ্ন ছিল আপনার কাছে। আসলে ধন্যবাদ আপনাকে। আমি শাহজাহান ভাইকে ধন্যবাদ জানাই যে আমরা একসাথে একটা প্রোগ্রাম আসছি। আমরা দুজনে কুমিল্লার বিএনপি এবং জামাত ইসলামের নেতা। আপনার প্রশ্নের উত্তরটা হলো, বিএনপি আসলে গণমানুষের দল। আপনি জানেন বিগত বছরগুলিতেও যতবার নির্বাচন হয়েছে এই আসন থেকে বিএনপির প্রার্থীরাই বেশি বিজয়ী হয়েছে। গত স্বৈরাচারী বছরগুলি বাদে সাধারণ নির্বাচনগুলিতে, যেগুলিতে মানুষ অংশগ্রহণমূলক হয়েছিল, সেই নির্বাচনগুলিতে বিএনপির প্রার্থীরাই বিজয়ী হয়েছে। এবং বিএনপির প্রার্থী শুধু বিজয়ী হয়নি, বিএনপির প্রার্থীরা যে উন্নয়ন, যেভাবে শান্তিপূর্ণভাবে এই এলাকার শাসন ব্যবস্থাপনা করেছেন, সেজন্য এই এলাকার সকল শ্রেণীর মানুষ উপকৃত হয়েছে। যার কারণে আমি বলবো যে বিএনপি এটা গণমানুষের রাজনৈতিক দল, যেখানে সকল ধর্ম, বর্ণ, মত, পথের লোক সকলেই, ডান বাম সকলেই এই রাজনৈতিক দলে একমাত্র অবস্থান করতে পারে। যার কারণে আগামী নির্বাচনে আমি বলবো কুমিল্লার শুধু আমাদের এই আসন নয়, কুমিল্লার সবকটি আসনে বিএনপি বিজয়ী হবে ইনশাল্লাহ। জি, আমি শুনলাম আপনার কাছ থেকে, আরও নিশ্চয়ই শুনবো। আমার সাথে মানে কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী সমন্বয়কারী নেসার উদ্দিন সুমন
আমার সাথে যুক্ত হয়েছেন। আমি একটু তার কাছে আগে একটু শুনে নিই। নেসারউদ্দিন সুমন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমরা আসলে বিএনপি নেতার কথা শুনছিলাম এবং তিনি বলছিলেন যে বিএনপি আসলে এলাকার উন্নয়ন করেছে এবং বিএনপি আসলে গণমানুষের সাথে কাজ করেছে। আপনারা যদি এই আসনে আপনাদের নিজেদের কথা বলেন তাহলে কি বলবেন? মানে কুমিল্লার মানুষ আসলে ইসলামী আন্দোলনের সাথে কেন যাবে? মানে বিএনপি, তারা তো বলেছে যে বিএনপির অনেক নেতা সেখানে সংসদ সদস্য ছিলেন, নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি ছিলেন, তারা সেখানকার উন্নতি করেছেন, জনমানুষের অনেক কাছে গিয়েছেন। আপনারা আসলে কতটা কাছে যেতে পেরেছেন বলে মনে করেন এবং কেন, যদি নির্বাচনে আপনাদের বেছে নেয়, কেন বেছে নেবে? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপনাকে আজকের ডিবেট সম্প্রসার সম্পৃক্ত করার জন্য। আসলে দীর্ঘ সময় থেকে 54 বছর থেকে দেশের রাজনীতি চলছে। এদেশের মানুষ দীর্ঘ সময়ের পরে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তাদেরকে দেখেছে, তাদের শাসনামলও দেখেছে মানুষ। তো ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠাকালীন পর থেকে বাংলাদেশের সকল রাজনীতিতে, সকল প্রেক্ষাপটে জাতীয় দুর্দিনে মানুষ অংশগ্রহণ করেছে, যা ইতিমধ্যে স্পষ্ট 24শে গণ অভ্যুত্থানে ইরশাদ চরমনাই বা ইসলামী আন্দোলনের ভূমিকা জাতির স্বীকৃত। এই ধারাবাহিকতায় ইসলামপন্থীদের একটা মতামত, মানুষের একটা গণজোয়ার তৈরি হয়েছে এবং আমরাও ইতিমধ্যে দেশের সার্বিক কাজে, সার্বিক উন্নয়নের সম্পৃক্ত থাকার কারণে মানুষ এখন আমাদেরকে জানতে, বুঝতে শিখেছে। এই জন্য আশা করি আমাদের আসন্ন নির্বাচনে আমাদেরকে মানুষ পরস্পরভাবে অংশগ্রহণ সুযোগ দিবেন এবং আশা করি আমরা কুমিল্লা দক্ষিণের। নেসারউদ্দিন সুমন, যদি একটু থামিয়ে শুনতে চাই, বিগত বছরগুলোতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কি আসলে কুমিল্লার মানুষের আর্থসামাজিক যে ইস্যুগুলো, যে সমস্যাগুলো, সংকটগুলো, সেগুলোতে পাশে ছিল কিনা? যদি থাকে সেগুলো কিভাবে ছিল? বিশেষ করে স্পষ্ট যেটা বলতে চাই, সবচেয়ে বড় বিষয় হলো যখন কোনো সরকার দল থাকে, এর বাইরে থেকে আমাদের যতটুকু সাধ্যের মধ্যে করণীয় থাকে সেটি ছিল জাতীয় কোনো দুর্যোগ মুহূর্তে তাদের পাশে থাকা, যেটা উল্লেখযোগ্য ছিল 2020 সালে করোনা বা এর আগে পরবর্তী সময়। করোনাতে যখন মানুষ একে অপরকে দূরে রাখতে, আপনজনকে দূরে ঠেলে দিচ্ছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এদের কাছে ছিল। বিশেষ করে করোনাকালীন দুর্যোগ সময় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে কুমিল্লা দক্ষিণেও আমি সহকারে আমাদের আলহাজ সেলিম মাহমুদ ভাই নেতৃত্বে, আমাদের যিনি কুমিল্লা 9 এমপি প্রার্থী, ওনার নেতৃত্বে আমরা করোনা টিম গঠন করে 70-এর উপরে আমরা লাশ দাপন করেছি, যেটা মানুষের খুব প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। গেল বছর বন্যায়, 24-এর বন্যায় আমরা আমাদের বিশেষ দক্ষিণে কিন্তু বন্যার ছোঁয়ার বাইরে ছিল না। সেক্ষেত্রে আমরা এই বন্যাকালীন সময় আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ মানুষের কাছে সহযোগিতা করেছি বিভিন্নভাবে, তাদেরকে ত্রাণ সামগ্রীর মাধ্যমে, বিভিন্ন ফুল কারবার সাথে বিভিন্ন মাধ্যমে। ইতিমধ্যে মানুষ আমাদের খুব আস্থার একটা ঠিকানা পেয়েছে ইসলামী আন্দোলনকে, যার জন্য আমরা আশা করতে পারি এবং যতগুলা কাজে 24-এর আগে পরে ইসলামী আন্দোলনের কোনো ধরনের অনৈতিক কোনো কার্যকলাপ, কোনো দোষারোপ কোথাও নাই, কোনো ধরনের কোনো ঘুষ, খুন, চাঁদাবাজি কোনো কিছুতে সম্পৃক্ত নাই, যার কারণে মানুষ একটা আশার বাণী অনেককেই দেখেছি। এবার আমরা চাচ্ছি ইসলামপন্থী বা ইসলামী আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব, এরকম একটা প্রত্যাশা আমরা বিভিন্ন জায়গায় যখন গণসংযোগ করছি, তারা আমাদেরকে এরকম একটা অভয় দিচ্ছে এবং তারা আশা করছে আগামীতে ইসলামী আন্দোলনের একটা বিজয় অর্জন হবে। আমরা তাদের ধারাবাহিকতায় একদম পরিষ্কার। আমি নেসারউদ্দিন সুমন আপনার কাছে শুনবো নিশ্চয়ই। আমি একটু আশিকুর রহমানের কাছে যেতে চাই। আশিকুর রহমান, আপনাদের পরিকল্পনাগুলো কি, বা কোন প্রতিশ্রুতিগুলো কেন দেবেন আপনারা? মানে কুমিল্লার মানুষকে আবারও আপনাদের নির্বাচিত করতে কোন প্রতিশ্রুতিগুলো দেবেন? কারণ আমরা দেখেছি যে গত এক বছরে আওয়ামী লীগ শাসনের পর গত এক বছরে আরও নানা ধরনের সংকট, অর্থনৈতিক, সামাজিক নানা ধরনের সংকটও তৈরি হয়েছে। সেগুলোর থেকে উত্তরণে আপনাদের আসলে নতুন কোনো পরিকল্পনা বা কোনো প্রতিশ্রুতি থাকবে কিনা? থাকলে সেগুলো কি? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে মানুষকে শান্তিতে বসবাসের জন্য এবং এলাকার উন্নয়নের জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব যে 31 দফার কর্মসূচি দিয়েছেন আমাদের, এই 31 দফার মধ্যে সাধারণ মানুষের উন্নয়নের জন্য তিনি অনেকগুলি কর্মসূচি দিয়েছেন। আমি এই স্বল্প সময় হয়তো সবগুলি কর্মসূচি বলতে পারবো না, যে উনি নারীদের জন্য যে কর্মসূচিগুলি দিয়েছেন
আমরা অবশ্যই এই 31 দফার আমাদের কর্মসূচিগুলো দেখেছেন। কৃষকের জন্য আলাদা কর্মসূচি দিয়েছেন, চিকিৎসার জন্য চিকিৎসা ব্যবস্থাপনার কি হবে আগামী দিনে সেটার জন্য আলাদা কর্মসূচি দিয়েছেন। এভাবে প্রতিটি ক্ষেত্রে ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষের জন্য এই 31 দফাই আমি বলবো যে আগামী দিনের একটা রোড ম্যাপ বলবো। আগামী নির্বাচনের পরে যদি আমরা বাংলাদেশে 31 দফার বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ এই বাংলাদেশে মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, এর দেশের উন্নয়ন হবে, এবং আমি মনে করবো যে বাংলাদেশ বিশ্বের দরবারে একটা অনন্য উচ্চতায় পৌঁছে যাবে এর মাধ্যমে। তো সেই জন্য আমরা 31 দফার বাস্তবায়নের জন্য সকলকে অনুরোধ করবো, এবং আগামী বিএনপির রোড ম্যাপটাই হবে 31 দফার কর্মসূচি। এছাড়াও আমরা কুমিল্লার উন্নয়নের জন্য কুমিল্লার যে সকল সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি চিহ্নিত করেও আলাদাভাবে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ কুমিল্লার সকল সমস্যার সমাধানে এই কুমিল্লার নেতৃবৃন্দরা ইনশাল্লাহ এগিয়ে যাবে, আমি এটাই মনে করি। একদম পরিষ্কার। আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং নেসার উদ্দিন সুমন, দুজনকে অসংখ্য ধন্যবাদ রোড টু পার্লামেন্ট আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আয়োজনে একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। দর্শক, এই মুহূর্তে কুমিল্লা 5, 6, 8, 9, 10 ও 11 এই আসনগুলোতে তারুণ্যের যে ভাবনা সেটি শুনে নেব, আমরা দেখে নেব তাদের কথা। এবং রাজনৈতিক প্রার্থী যারা তাদের কথা আগে শুনে নেব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। আমার সর্বপ্রথম কাজ হবে উন্নয়নের মধ্যে খাল কাটার যে কর্মসূচি যেটা আমি আমার প্রিয় নেতা তারেক রহমানের সাথে আলোচনা করে আমি বৃহৎ আকারে কর্মসূচি নিয়ে অন্তত কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ায় এই খাল গুণন কর্মসূচিতে আমি ইনশাল্লাহ স্টার্ট করব, সেটা আমার একটা প্রত্যাশা। মাদকের সাথে যারা সম্পৃক্ত এই ব্যাপারে জিরো টলারেন্স, এই ব্যাপারে আমি কোনো ছাড় দিব না ইনশাল্লাহ। 31 দফার আলোকেই ইনশাল্লাহ সারা বাংলাদেশের উন্নয়ন হবে, সেটি আমার আশা এবং প্রত্যাশা। আমরা চাই এলাকার উন্নয়নের জন্য। আসলে এটা দীর্ঘদিন যাবত এই এলাকার মানুষ খুব ভুক্তভোগী এবং বন্যা হইলে অনেক সময় অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা সবাইকে এই এলাকার মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হই তাদের বেকারত্ব দূরীকরণের জন্য একটা বার্তা দিচ্ছি। দুর্নীতি, লুটপাট যেগুলো হয়েছে এগুলো যেন বন্ধ হবে এই বার্তা দিচ্ছি। তো আরও ক্রমান্বয়ে যেগুলো আমাদের পক্ষে সম্ভব সেগুলো করবো ইনশাআল্লাহ। মাদকের কথা আগেই বলেছি যে মাদক নিয়ন্ত্রণে আমরা যথাযথ পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। যদি আল্লাহ নির্বাচিত করেন, মানুষ আমাকে চায়, তাহলে প্রথম ডিউটি হবে রোডের উন্নয়ন, যাতায়াতের সুব্যবস্থা করা। সেকেন্ডলি, মানুষ অসহায়ত্ব দূর করার জন্য একাডেমিক্যালি তাদেরকে তৈরি করা। একটা প্ল্যান আমি করছি, সেটা হলো গরিব অসহায় বর্তমানে যারা আছে তাদেরকে নিয়ে আমি ইন্ডাস্ট্রি করব। এরকম দেখে যেখানে ইন্ডাস্ট্রি করার পরিবেশ আছে, পরিবেশ বিঘ্নিত হবে না এমন জায়গায় এই অসহায় মানুষের জন্য ইন্ডাস্ট্রি করাবো। অ্যান্ড সেখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও হবে, প্লাস ওইটার আয় ওদের জন্যই ব্যয় হবে। আমি ইনশাল্লাহ যদি আগামী দিনে নির্বাচনে যদি দানাশীল প্রতীকে আমাকে নির্বাচিত করে, সর্বপ্রথম উন্নয়ন হবে যোগাযোগ ব্যবস্থা। যে যোগাযোগ ব্যবস্থা আমি মনোহরগঞ্জকে সারা বাংলাদেশের সাথে, ঢাকার সাথে, চিটাগাংয়ের সাথে, বড় বড় শহরের সাথে, লাকসামের যেরকম যোগাযোগ, সরাসরি যোগাযোগ আমি মনোহরগঞ্জের সাথে করব। সন্ত্রাস, টেন্ডারবাজ, চাঁদাবাজ এবং মাদক এইগুলার কোনো স্থান আমার লাকসাম মনোহরগঞ্জ ইনশাল্লাহ আমার জনগণ, আমার বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ এই সমস্তকে না বলার জন্যে। যেটা না, এটা আমরা সমাজ থেকে সবাইকে নিয়ে আমরা না করব। লাকসামকে এখনও জেলা ঘোষণা করা হয় নাই, এই জন্য লাকসাম মনোহরগঞ্জবাসী এই দিক থেকে অনেকটা বঞ্চিত। এই জন্য আমি অগ্রাধিকার ভিত্তিতে লাকসামকে জেলা ঘোষণার বিষয়টা কাজ করব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে যে মনোহরগঞ্জ অনেক আগে উপজেলা হয়েছে, মনোহরগঞ্জকে পৌরসভায় উন্নীত করার কাজ করব। আমাদের ডাকাতিয়া, লাকসাম দৌলতগঞ্জ বাজার ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত। আজকে এই নদীটা প্রায় বিলীন হয়ে যাচ্ছে, নদীর খনন নাই,
এবং নদীর দুই পাড় অনেকগুলো অবৈধ দখল হয়ে গেছে। আমি নির্বাচিত হলে এই ডাকাতিয়ার পুনঃখনন করব, দুই পাড়ে চলাচলের জন্য দৃষ্টিনন্দন পরিবেশ করব। এই মনারগঞ্জ এলাকাটা বিশেষ করে বেশি অবহেলিত যোগাযোগের দিক থেকে লাকসাম মনারগঞ্জকে একটা বেটার কমিউনিকেশনের আওতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ, উন্নত যোগাযোগ ব্যবস্থার আওতায়। লাকসাম মনারগঞ্জের সাথে যে সংযোগ সড়ক, এই সড়কের যে অবস্থা, আমি গণসংযোগ করতে যদি যাই ওই অঞ্চলে, মনারগঞ্জ অঞ্চলে খিলা হয়ে যাইতে হয়। অথচ লাকসাম মনারগঞ্জ যে মেন রোড, এই রাস্তাটা একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সে আলোকে আসলে আমরা আমাদের দল থেকে, বিশেষ করে আমি আমার পক্ষ থেকে, যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, তাহলে আমি আশ্বাস দিতে পারি যতগুলা কাজ অসমাপ্তিত আছে লাকসাম মনারগঞ্জে, এগুলা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আমি লালমাই এবং নাঙ্গলকোটকে মদ, জুয়া, অসামাজিক কার্যকলাপ মুক্ত একটি উপজেলা হিসাবে আমি দুটি উপজেলাকে আদর্শ উপজেলা হিসাবে ইনশাল্লাহ আমি গড়ে তুলব। আমি চেষ্টা করব প্রত্যেকটি ইউনিয়নে কুটির শিল্প স্থাপন করার জন্য। কুটির শিল্প স্থাপন করলে আমাদের মেয়েরা আজকাল অনেক লেখাপড়া করে এবং মেয়েদের উপস্থিতি বেশি স্কুল কলেজে। এই মেয়েগুলো গৃহিণী হিসাবে থাকেন, তাদেরকে যদি আমরা স্বকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাদের উৎপাদিত পণ্য আমরা ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে বাজারজাত করার ব্যবস্থা করে দেব এবং এখান থেকে তারা লাভবান হবে। তারা গৃহের কাজও করবে, পাশাপাশি কর্মের কাজও করবে, অর্থ উপার্জন। আমরা আশা করি যদি আমরা জনগণের সহযোগিতায় আগামীতে নির্বাচিত হতে পারি আর ভীষণ ট্যান যদি আমরা বাস্তবায়িত করতে পারি, তাহলে আশা করব ইনশাল্লাহ লালমাই নাঙ্গলকোটের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান হবে এবং আমাদের এই কুমিল্লা 10 আসন বাংলাদেশের মধ্যে একটি মডেল আসন হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ। প্রথমত আমার দায়িত্ব হবে এই মাদক কারবারিদের চিহ্নিত করে চৌদ্দগ্রামকে মাদক মুক্ত করা। দ্বিতীয়ত চৌদ্দগ্রামকে একাডেমিক্যালি সাউন্ড করার জন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ এবং ল্যাব, অত্যাধুনিক ল্যাব স্থাপন করে একাডেমিক্যালি চৌদ্দগ্রামে সাউন্ড করার চেষ্টা করব। শিক্ষকদের জন্য আমরা আপনার প্রশিক্ষণের মাধ্যমে ভালোভাবে শিক্ষা দানের জন্য চৌদ্দগ্রামকে ওইভাবে আমরা তৈরি করব। চৌদ্দগ্রামে দলমত নির্বিশেষে আমরা একটা সাম্প্রতিক সমাজ গড়ার জন্য আমি কাজ করব। মাদককে বাদ দিয়ে ছেলেদেরকে একটি গতিশীল তরুণ সমাজ গড়ার জন্য আমি কাজ করব। কুমিল্লা জেলার তরুণ সমাজ বিগত সময়ে একটি ভালো নির্বাচন প্রত্যক্ষ করেনি। এই জায়গাতে ভালো নির্বাচন সম্পন্ন করার জন্য কুমিল্লা জেলা পুলিশ সুপার হিসেবে আমাদের যা যা করা দরকার আমরা ব্যবস্থা নেব। নির্বাচনে অবৈধ অস্ত্র ব্যবহার এবং পেশি শক্তি ব্যবহার একটি বড় সমস্যা। এক্ষেত্রে যারা পেশি শক্তি খাটিয়ে নির্বাচনকে প্রভাব বিস্তার করতে চেষ্টা করবে এবং অস্ত্র প্রদর্শন করবে, অবৈধ অস্ত্র, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো পা রাখছেন ভোটের ময়দানে। তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। এবারে জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, প্রত্যাশার কথা। হিসাবে আমার চাওয়া থাকবে আগামী নির্বাচনগুলোতে যেন নারীরা একদম স্বতন্ত্র হিসাবে ওরা যেন স্বইচ্ছা ওদের নিজেদের ভোটটা দিতে পারে যারা 18 বছর ঊর্ধ্বে হয়েছে। আর পাশাপাশি আমি এটাও চাইবো যে নারী উদ্যোক্তাদের নিয়ে আমাদের সরকার ব্যবস্থা যারাই আসবেন তারা যেন একটু অন্যভাবে আমাদের দিকে একটু দৃষ্টি নজর দেন, কারণ আমরা অনেকটা পিছিয়ে আছি। এমন একজন যোগ্য নেতা দরকার যিনি আমাদের ছাত্রছাত্রীদের পাশে সবসময় পাশে থাকবে, সাথে খেলাধুলার মাঠ করে দেবে। আমাদের এলাকায় খেলাধুলার মাঠের প্রচুর অভাব। এরপর যানজট মুক্ত
এলাকা দরকার মাদক মুক্ত। সাধারণ মানুষ হিসেবে কুমিল্লার রাস্তাঘাটে এখন প্রচুর পরিমাণে ভোগান্তি, আমরা রাস্তায় বের হলেই জ্যাম, আমরা সেটাতে ভোগান্তি চাই। এরপরে আমরা চাই যে কুমিল্লা বিভাগ হোক, কারণ কুমিল্লা বিভাগ হওয়ার উপযুক্ত। এছাড়াও যেহেতু আমি একজন নারী, আমাদের কুমিল্লা শহরে প্রচুর নারী উদ্যোক্তা আছে এবং আজকে আপনারা মেলায় দেখতে পাচ্ছেন অনেক নারী উদ্যোক্তা স্টল দিয়েছে। সামনে যাতে আরও সাহসিকতার সাথে সেই কনফিডেন্সটা পায় যে একজন নারী স্বনির্ভর হয়ে সে তার কাজ এগিয়ে যেতে পারে এবং সামাজিক নিরাপত্তা, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরাও যাতে একটা কন্ট্রিবিউট করতে পারি, সেটাই আমাদের চাওয়া। আমাদের কুমিল্লাতে এখন কোনো খেলার মাঠই নেই, খেলার মাঠগুলো সব হচ্ছে এখন কোনো ডেভেলপারের দখলে, নয়তো কোনো কন্ট্রাক্টরের দখলে, নয়তো অন্য কারোর দখলে। আমাদের খেলার জন্য কোনো জায়গাই নেই, আমাদের খেলার একটা মাঠ হবে। অ্যান্ড একটা জিনিস যেটা আমার খুবই খারাপ লাগে যে স্টুডেন্টরা কলেজ ইউনিফর্ম পরে রাস্তায় একদম উন্মুক্তভাবে সিগারেট খাচ্ছে, মাদকের সাথে যুক্ত থাকছে। আশা করছি যিনি আমাদের নেক্সট নির্বাচনে যিনিই হন আমাদের সংসদ সদস্য, আমাদের কথা চিন্তা করবেন, আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করবেন, আমাদের তরুণ প্রজন্মের কথা চিন্তা করবেন। একটা প্রার্থী চাই যে সব কিছু দিয়ে সুযোগ সুবিধা পায়, যে রাস্তাঘাট এবং স্কুল কলেজ A to Z সব কিছু যদি সুযোগ সুবিধা পায়, এই জন্য আমরা এমন একটা প্রার্থী খুঁজতেছি যে ভালো একটা প্রার্থী চাই। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আবারও একটা বিরতির সময় হয়ে গেছে, সাথেই থাকুন। স্বাগত আবারও, দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ের যুক্তিতর্ক আর সেই সব নিয়ে ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কুমিল্লার 17টি উপজেলা নিয়ে 11টি সংসদীয় আসন গঠিত। এই 11টি আসনে ইতিমধ্যে বিএনপি, জামাতসহ বিভিন্ন দল তাদের প্রার্থী মনোনীত করেছে। প্রার্থীরা ভোটারদের ধারে ধারে ঘুরছেন ভোটের জন্য। এদিকে ভোটাররা কী ভাবছেন, সেই ভোটারদের ভাবনা নিয়ে আমরা যুক্ত হচ্ছি রোড টু পার্লামেন্টে কুমিল্লার একটি চায়ের আড্ডা থেকে। আমরা এখন বিভিন্ন বয়সের ভোটারদের সাথে কথা বলবো। আমাদের সাথে যুক্ত আছেন ভোটাররা। আমরা এখন জানতে চাইবো একজন মুক্তিযোদ্ধার কাছে, আপনি কেমন নির্বাচন প্রত্যাশা করেন? আমি সুস্থ মাদক মুক্ত আসন চাই। আমরা বহু সরকার দেখেছি এবং চাই ভালো একজন লোক ব্যক্তি আসুক, আমরা এটাই কামনা করি। আপামর জনগণ আমরা লাকসাম মনোগঞ্জ এমন একটা ব্যক্তিকে চাচ্ছি যিনি যোগ্য, মেধা, যার নেতৃত্বে লাকসাম মনোগঞ্জ মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডার মুক্ত সমাজ গড়ে উঠবে। আমরা ওই ধরনের ব্যক্তিকেই নির্বাচিত করতে যাচ্ছি এবং সর্বোপরি নির্দলীয় নিরপেক্ষ একটা পেয়ার নির্বাচন চাচ্ছি। সুষ্ঠু নির্বাচন চাই আমরা। মাদক, সন্ত্রাস, দুর্নীতি এগুলা দমন করার জন্য যে আসক আমাদের এগুলা ঠিক মতন পরিচালনা করতে পারে, ওই যোগ্য ব্যক্তিকে আমরা চাই। আমরা লাকসাম মনারগঞ্জ এমন ব্যক্তিকে চাই যেন দুঃখে সুখে সবসময় পাশে থাকে, চাঁদাবাজ মুক্ত যেন থাকে, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো যেন না করে। আমরা খেতে খাওয়া মানুষ, আমাদের পাশে সবসময় যাকে পাবো তাকে আমরা যোগ্য বলে ভোট দিব। ভালো একজন ব্যক্তি এই এলাকার উন্নয়নের পিছনের জন্য যারা যিনি এমপি হবেন, যে দলের হোক না কেন, উনি সন্ত্রাস, চাঁদাবাজি এবং কি আপনার এই যে মাদক মুক্ত, মাদক আপনার জানেন এই অঞ্চলে একটু মাদকের একটু ছড়াছড়ি আছে, যেহেতু পাশে সীমান্ত এলাকা। তা আমরা এই ধরনের ব্যক্তি চাই যিনি মাদক মুক্ত এই সমাজ এবং কি শিক্ষার দিকে আগে আছে এবং নারীদের জন্য কাজ করবে। অবহেলিত যেখানে মানুষ আছে সেই জন্য যে আমাদের যিনি এমপি হবেন তার প্রতি আমাদের প্রাপ্তি। আমরা চাই এমন একটা লোক আমাদের লাকসাম মনোরগঞ্জে এমপি এবং নেতৃত্ব দিবে, যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি, অন্ততপক্ষে 4টা ডাল ভাত খেয়ে হলেও বাঁচতে পারি। আমরা চাই যে এমন একটা লোক আমাদের লাকসাম মনোরগঞ্জে এমপি হোক বা আমাদের নেতৃত্ব দেখ। 2008 থেকে এখন 2025 এ পর্যন্ত আমরা কোথাও ভোট দিতে যাইতে পারিনি। এখন সামনে যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো দিন আনছে, আমরা যেহেতু ভালোভাবে কেন্দ্র যে নিজে ভোট দিয়ে আমাদের ভালো নেতা, ভালো যোগ্য দেখে ভালো নেতাকে আমরা ভালোভাবে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতে পারি এবং কি ওনারা আমাদের এলাকা ভিত্তিক যেহেতু আমাদের দিকে তাকায় আর আমাদের রাস্তাঘাটগুলা যেহেতু ভালোভাবে চলে, মাদক, সন্ত্রাস এগুলা যেহেতু তারা খেয়াল রাখে। আমি চাই যে আমাদের যে এলাকায় লাকসাম মনোরগঞ্জে যে আসনটা আছে, এই আসনটায় একটা ভালো একটা লোক চাই, যে লোকটা একটা সৎ, ঠিক আছে। আমাদের যে ড্রাইভারগুলো আছে বা আমাদের যে শ্রমিকগুলো আছে, তাদের ফেটে লাথি দিয়ে যে লোকগুলো ইয়ে করতেছে তাদের যাতে মুক্ত করে, আমরা এইটাই চাই। আমরা চাই সকল দলের অংশগ্রহণে নির্বাচন, যেহেতু জনগণ মানুষ, আমরা ভোটাররা ভোট দিয়ে
একজন সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারি, যারা এদেশে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, সাদাবাজমুক্ত দেশে পরিচালনা করতে পারে। পাশাপাশি মানুষের যে শিক্ষা, স্বাস্থ্য, মানুষের যে মৌলিক অধিকারগুলো এগুলো যারা বাস্তবায়ন করতে পারবে, এই ধরনের জনপ্রতিনিধি আমরা নির্বাচিত করতে চাই সকল ধরনের অংশগ্রহণে। ধন্যবাদ। আমরা এতক্ষণ এই চায়ের আড্ডা কথা বললাম বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের সাথে। তারা যেটি জানিয়েছেন, তারা চান চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত জনপ্রতিনিধি যেন নির্বাচিত, এবং তারা সেটাই নির্বাচিত করবেন। এবং এই নির্বাচনে যারা জনপ্রতিনিধি বা যারা নির্বাচিত হবেন তারা যেন এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য কাজ করেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে চায়ের আড্ডার রোড টু পার্লামেন্টের এই মুহূর্তের খবর। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আয়োজনে এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই।